আমরা এখন পড়ব এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্মুলা বায়োট-সেভার্ট ল। তার আগে আমরা ছোটো একটা টপিক জেনে আসবো, সেটা হচ্ছে যদি কোনো একটা তার, সাপোজ এখানে একটা তার XY, যদি কোনো একটা তার দিয়ে কারেন্ট যায়, ওই তারের চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আমি আবারও বলি, যখন একটা তার দিয়ে কারেন্ট যাবে তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে বা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। ধরলাম এটা হচ্ছে একটা তার, এটার হচ্ছে X প্রান্ত, এটা হচ্ছে Y প্রান্ত, মানে X আর Y। তাহলে এখানে কারেন্ট যাচ্ছে কোন দিকে? কারেন্ট যাচ্ছে হচ্ছে আমার X থেকে Y এর দিকে। ক্লিয়ার? এখন যদি এটা দিয়ে কারেন্ট যায়, তার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে তার চারপাশে, তাই না? তাহলে এই যে ম্যাগনেটিক ফিল্ড, তার ডিরেকশন কোন দিকে হবে? তার ডিরেকশন কোনো স্পেসিফিক দিকে হবে না, মানে উপরে নিচে ডানে বায়ে এরকম কোনো স্পেসিফিক দিকে হবে না। তার ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন হবে হচ্ছে এই তারের চারপাশে, মানে এদিকে অথবা এদিকে। এখন কোন দিকে হবে এটা বের করার জন্য আমরা একটা রাইট হ্যান্ড রুল বা একটা ডান হস্ত সূত্র ইউজ করব। সেটা হচ্ছে কারেন্ট যেদিকে যাচ্ছে, কারেন্ট যাচ্ছে কোন দিকে? এই দিকে, তাই না? আমি এই ডান হাতের বুড়া আঙ্গুলটা বা বৃদ্ধাঙ্গুলটা হচ্ছে আমি কারেন্টের দিকে দিব। তাহলে দেখো এই যে বাকি চারটা আঙ্গুল, এই বাকি চারটা আঙ্গুল তোমার চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন দেখাবে। ওকে, আমি যদি বুড়া আঙ্গুলটা কারেন্টের দিকে দিই, তাহলে বাকি চারটা আঙ্গুল হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, মানে এই যে বাকি চারটা আঙ্গুল হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। তারা কোন দিকে দেখাচ্ছে? এই দিকে, তাই না? মানে এরকম ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এরকম। এখন কারেন্ট যদি এদিকে না গিয়ে কারেন্ট যদি এদিকে যায়, মানে এদিকে যায়, ক্লিয়ার? তখন আমি ডান হাতের এই বৃদ্ধাঙ্গুলো দিব হচ্ছে এদিকে, তখন ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? এরকম, এই যে। তার মানে তখন ম্যাগনেটিক ফিল্ড হবে এরকম। ক্লিয়ার? তো এই চ্যাপ্টারের প্রথম দিকে আমি বলেছিলাম যে একটা ম্যাগনেটিক ফিল্ড এর দিক বা ডিরেকশন সম্পর্কে জানতে হবে, সেটাই হচ্ছে আসলে এটা। তোমরা যখন ক্রিয়েটিভ সলভ করবা তখন দেখবা যে এই যে ডিরেকশনটা, যেটা আমরা এইমাত্র শিখলাম, ডান হাতের বৃদ্ধা আঙ্গুল কারেন্টের দিকে দিব আর বাকি আঙ্গুল হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন দেখাবে। ক্লিয়ার? এটা তোমাদের নিজেদের একটু প্র্যাকটিস করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। এই চ্যাপ্টারে আমাদের আরেকটা ডিরেকশন থাকবে সামনে, এই দুটাই খুব গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, তো আমরা ডিরেকশন দেখলাম। আর এই বোর্ডের ডিরেকশনে খুব ভালো মতো আঁকা যায় না। আমি যদি আঁকি তাহলে ধরো এরকম হতে পারে, এরকম। যেহেতু কারেন্ট যাচ্ছে কোন দিকে? কারেন্ট যাচ্ছে হচ্ছে এই দিকে, তাই না? তো আমি ডান হাতের এই যে এই অ্যাঙ্গুলটা এদিকে দিব আর বাকি অ্যাঙ্গুল হচ্ছে আমার ডিরেকশন প্রকাশ করবে, তার মানে এইদিকে। ওকে, তো আমি দিব হচ্ছে এরকম, মানে এদিকে আসছে আবার এদিকে যাচ্ছে। ক্লিয়ার? তো তোমাদের এটা প্র্যাকটিস করতে হবে কিন্তু। এই যে আমার তার, যদি কারেন্ট এদিকে যায়, এদিকে বৃদ্ধাঙ্গুলটা দিব আর বাকি আঙ্গুল হচ্ছে আমার ডিরেকশন প্রকাশ করবে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা দেখলাম একটা তার দিয়ে যদি কারেন্ট যায় তার চারপাশে কী তৈরি হয়? ম্যাগনেটিক ফিল্ড। এখন এই ম্যাগনেটিক ফিল্ডের মান কত হবে সেই মানটা আমরা বের করব বায়োট-সেভার্ট ল দিয়ে। ক্লিয়ার? আচ্ছা, তো আমি ধরলাম এখানে হচ্ছে আমার একটা পয়েন্ট P, এখানে আমার একটা পয়েন্ট P, আর এখানে আমি এই যে আমার তারটা, এই তার থেকে আমার P এর একটা ডিস্টেন্স থাকবে। এখন আমি কি করলাম, এই যে আমার টোটাল তারটা, আমি এই টোটাল তারটা নিব না, আমি এই তারের ছোট একটা অংশ নিব, মানে ধরো এই অংশটুকু আমি নিলাম। ক্লিয়ার? যার দৈর্ঘ্য হচ্ছে আমার DL, এবং এই DL থেকে P এর ডিস্টেন্স ধরো হচ্ছে R। ওকে, এখন এখানে এই তার দিয়ে যে কারেন্ট যাচ্ছে তার চারপাশে কী তৈরি হচ্ছে? ম্যাগনেটিক ফিল্ড, সেটা ধরো হচ্ছে B। ওকে, এখন কোনো জায়গায় যদি ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র থাকে, তার আশেপাশে তার কী থাকে? একটা প্রভাব থাকে না, বা একটা ইফেক্ট থাকে। তো এই যে তার দিয়ে কারেন্ট যাচ্ছে, এই কারেন্ট যাওয়ার কারণে তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, তার একটা ইফেক্ট বা প্রভাব হচ্ছে P পয়েন্টে থাকবে। ওকে, তো P পয়েন্টে আমার ম্যাগনেটিক ফিল্ড কত হবে? তো বায়োট-সেভার্ট বলছে P পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা হবে আমার DB প্রপোর্শনাল I, মানে এই তার দিয়ে যে কারেন্ট যাবে সেই কারেন্টের প্রপোর্শনাল। কারেন্ট যত বেশি হবে ম্যাগনেটিক ফিল্ড বেশি হবে, এটাই স্বাভাবিক। ক্লিয়ার? এরপর আসি আর কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করবে। ডিপেন্ড করবে আমার ডিস্টেন্স এই আর এর উপর। আমি যদি এখানে P না নিয়ে আমি যদি এই পয়েন্টটা এখানে নিই, তাহলে চিন্তা করে দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড অনেক কম হবে না, কারণ এটা অনেক দূরে। তো এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের প্রভাব বা ইফেক্ট অনেক কম হবে। ক্লিয়ার? সো আমার ডিবি হবে হচ্ছে
প্রপোর্শনাল 1/r², মানে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে ইনভার্সলি প্রপোর্শনাল। ক্লিয়ার? আচ্ছা, আর কোন জিনিসের কী হবে সম্পর্ক থাকবে, সেটা হচ্ছে তারের দৈর্ঘ্য। আমরা এখন খুব ছোট একটা লেন্থ নিয়েছি, সো আমার ডিবি হবে হচ্ছে প্রপোর্শনাল ডিএল। ওকে, তো আমি যদি সবগুলো একসাথে করি তাহলে হবে আই ডিএল বাই হচ্ছে r²। ওকে, মানে সবগুলো আমি একসাথে লিখলাম। তো আমি নিচের দুটা মুছে দিই, মানে হচ্ছে আই এর প্রপোর্শনাল, ডিএল এর কি প্রপোর্শনাল, আর আর এর ইনভার্সলি প্রপোর্শনাল, স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা, আরেকটা ব্যাপার এখানে আছে, আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে এই যে আমার ডিএল আর এই যে আমার পি, তাকে জয়েন করার পর একটা অ্যাঙ্গেল তৈরি হলো না, এই যে অ্যাঙ্গেল, এটা থিটা, এই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে। আমি লিখব আইডিয়াল সাইন থিটা বাই r²। তো এটাই হচ্ছে আমার বায়োট-স্যাভার্ট ল। ওকে, তো আমরা এখন কী করবো, এখান থেকে একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো। আমি লিখব ডিবি ইকুয়াল টু কে আইডিয়াল সাইন থিটা বাই r²। এই যে আমার কে, এ কে এর কিন্তু একটা ভ্যালু আছে, এই কে এর পরীক্ষালব্ধ বা এক্সপেরিমেন্টাল ভ্যালু হচ্ছে কে ইকুয়াল টু 10⁻⁻7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এই কে আমরা লিখতে পারি μ0/4π 10⁻⁻7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, তো এরপর আমরা যেটা করব, এই যে কে এর ভ্যালু μ0/4π এটা এখানে বসিয়ে দিব। তার আগে বলি, এই যে μ0, এই μ0 কি? আমরা যখন স্থির তড়িৎ বা স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি পড়েছিলাম, সেখানে আমরা এপসাইলন নট নামে একটা টপিক পড়েছিলাম, তাই না? এপসাইলন যেটা কি ছিল, শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা বা পারমিটিভিটি অফ ভ্যাকুয়াম, মানে কোনো একটা মাধ্যমে দুটো চার্জের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ হবে সেটা কতটুকু অ্যালাউ করা হবে সেটা ডিপেন্ড করতে হচ্ছে এটার উপর। তো চৌম্বকীয়তার ক্ষেত্রেও বা ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রেও আমার এটা ডিপেন্ড করবে μ0-এর উপর। তো μ0 হচ্ছে আমার পারমিটিভিটি অফ ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা চৌম্বকীয়তার জন্য। ক্লিয়ার? সো আমি কে এর জায়গায় লিখবো হচ্ছে μ0/4π। তাহলে আমার ইকুয়েশনটা আসবে এরকম যে ডিবি, কে এর জায়গায় লিখবো μ0/4π, এখানে আমার আই ডিএল সাইন থিটা বাই r²। ক্লিয়ার? আচ্ছা, তো এটা দাঁড়ালো হচ্ছে আমার বায়োট-স্যাভার্ট ল। ক্লিয়ার? এখন আমরা এটাকে যদি একটু ভেক্টর প্রকাশ করি, মানে ভেক্টর রূপে দেখতে চাই, তাহলে কি হবে? আমার খেয়াল করে দেখো যে এখানে ডিএল সাইন থিটা, আমরা ভেক্টর ফর্মুলা কি জানি, দুইটা ভেক্টরের মধ্যে যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর কি আসে, এ বি সাইন থিটা, তাই না? এ বি সাইন থিটা। তো এখানে কিন্তু কি আছে, এখানে সাইন থিটা আছে, এখানে সাইন থিটা আছে, আর ডিএল আছে। ডিএল হচ্ছে আমার তারের দৈর্ঘ্য, এখানে কিন্তু আমার দৈর্ঘ্য বা লেন্থটা একটা ভেক্টর। ওকে, আর আই হচ্ছে তড়িৎ প্রবাহ বা আই বা কারেন্ট ফ্লো, তারা হচ্ছে কি স্কেলার। তো এই আইটাকে আমি এ আর বি এর মধ্যে রাখতে পারবো না, কিন্তু ডিএলকে রাখতে পারবো। তো আমি যদি এভাবে লিখতে চাই এ ক্রস বি, তাহলে আমার আরেকটা ভেক্টর লাগবে। সেই ভেক্টর আমি কোত্থেকে আনবো? লিখবো হচ্ছে μ0I ডিভাইড 4π ডিএল আর সাইন থিটার নিচে হচ্ছে r³। মানে আমি যেটা করলাম, আমি উপরে একটা r মাল্টিপ্লাই করলাম, নিচে একটা r মাল্টিপ্লাই করলাম, সো নিচে হয়ে গেল r³। তাহলে এখন আমার যেটা হয়ে গেল ডিএল আর সাইন থিটা, মানে এ বি সাইন থিটা। এখন আমি এখান থেকে লিখতে পারবো যে μ0I বাই 4π, এখানে ডিএল ওকে। সো এটাই হচ্ছে আমার এই যে ফর্মুলা বায়োট-স্যাভার্ট ল, তার হচ্ছে ভেক্টর রূপ। তো কখনো যদি বলে বা এমসিকিউতে আসে, তখন অবশ্যই এটা দিতে হবে। ওকে, আমরা এখানে একটা আর নিয়ে আসলাম, আর হচ্ছে কি ডিস্টেন্স, মানে হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। তো আমরা জানি কি ডিসপ্লেসমেন্ট হচ্ছে আসলে কি একটা ভেক্টর বা সরণ ভেক্টর। তো এখানে আর হচ্ছে আমার সরণ ভেক্টর, এর জন্য আমি উপরে একটা আর নিয়ে আসলাম যাতে আমি এ বি সাইন থিটা লিখতে পারি। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমার ভেক্টর রূপ। এখন যেটা করতে হবে আসল কাজ, আমরা এই যে ফর্মুলাটা বের করলাম, মানে এই যে এটা হচ্ছে আমাদের ক্ষুদ্র একটা অংশ, মানে এই ডিএল এর জন্য।
এখন আমরা কি চাই, আমরা তো আর এই শুধু এতটুকু বের করলে হবে না, আমাদের বের করতে হবে টোটাল অংশটা। ক্লিয়ার? তার জন্য এই ছবিটাকে আমি একটু অন্যভাবে আঁকবো। কীভাবে আঁকবো দেখো, এখানে আমার ডিএল অংশটা থাক, কোনো সমস্যা নাই। আর এটা ধরো হচ্ছে আমার তারের মিড পয়েন্ট কিউ। ওকে, এই যে আমার অসীম তার বা ইনফিনিটি ওয়্যার, তার মিড পয়েন্ট হচ্ছে কিউ, একদম মধ্যবিন্দু হচ্ছে কিউ। তো আমি যেটা ধরলাম তার উপর একটা পয়েন্ট ধরলাম পি পয়েন্ট। ক্লিয়ার? একটা পি পয়েন্ট ধরলাম, আর পি থেকে আমার কিউ এর ডিস্টেন্স হচ্ছে আমি এ ধরলাম। ওকে, আর এখান থেকে আমি এই যে আমার এই ক্ষুদ্র অংশ যার ভ্যালু ছিল কত ডিএল, সেটা ধরলাম হচ্ছে আমি আর। ওকে, মানে এই যে আমার এটা হচ্ছে আমার পি পয়েন্ট। সো আমি এখানে লিখি হচ্ছে পি, আর পি থেকে এই তারের পারপেন্ডিকুলার ডিস্টেন্স এ হচ্ছে পি থেকে এই তারের পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তো যেহেতু এটা একটা অসীম তার মানে ইনফিনিটি, এটাকে আমি ধরলাম হচ্ছে মিড পয়েন্ট। আর এই পি থেকে আমার এই তারের ক্ষুদ্র অংশ যেটা ধরে আমরা এতক্ষণ কাজ করছিলাম, এই তারের ক্ষুদ্র অংশের ডিস্টেন্স হচ্ছে আমার আর। আর এখান থেকে এই পর্যন্ত আমি ধরলাম হচ্ছে এল। কি ধরলাম? এল। আর এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম হচ্ছে আমি থিটা, কারণ আমার অ্যাঙ্গেল লাগবে। ক্লিয়ার? এখন যেটা করব আমরা ইন্টিগ্রেশন করব। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হচ্ছে আমি টোটাল অংশের জন্য মানে এই অসীম তারের জন্য ওই পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড পেয়ে যাব। এই চ্যাপ্টারে এরকম অনেক ফর্মুলা আসবে, তোমাকে মনে রাখতে হবে যে তুমি আসলে স্পেসিফিকলি কোন টপিকের জন্য ফর্মুলাটা পড়েছো। এখানে পড়ছি আমরা একটা তার দিয়ে যদি কারেন্ট যায় তার চারপাশে কী তৈরি হয়? ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র। তো এই তার থেকে এ ডিস্টেন্স, এই যে এ ডিস্টেন্সে পারপেন্ডিকুলার ডিস্টেন্সে পি পয়েন্টে আমরা বের করব ম্যাগনেটিক ফিল্ড। ওকে, সো আমি এই দুটো লাইন মুছে দিই। এটাকে আমরা এখন ইন্টিগ্রেশন করব। তো আমি যে ইন্টিগ্রেশন করব তার জন্য কি করতে হবে? আমাকে নিতে হবে লিমিট, তাই না? সো আমি একটু লিখি যে এখানে ইন্টিগ্রেশন অফ ডিবি মিউ নট আই বাই 4 পাই ইন্টিগ্রেশন অফ ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। আমি লিমিট নিব হচ্ছে, যেহেতু এটা অসীম তার আর এটা হচ্ছে মিড পয়েন্ট, আমি নেব হচ্ছে এল ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে এল ইকুয়াল টু প্লাস ইনফিনিটি। মানে এ পাশে মাইনাস ইনফিনিটি আর এ পাশে এখান থেকে এদিকে হচ্ছে আমার প্লাস ইনফিনিটি। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে আমার লিমিটটা এটা কিন্তু লেন্থ, তাই না? প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি হচ্ছে আমার লেন্থ। তো আমার এখানে দেখো সবগুলো কিন্তু লেন্থ না। এই যে ডিএল এটা লেন্থ, এতটুকু লেন্থ। এই যে আমার আর সেটাও কিন্তু আমার লেন্থ, কিন্তু আমার সাইন থিটা এটা কিন্তু লেন্থ না, এটা একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন। তো আমার যদি সবগুলো রাশি এখানে একই কোয়ান্টিটি হয় মানে সেম টাইপের রাশি হয়, মানে সেম টাইপের কোয়ান্টিটি হয়, মানে সবগুলো যদি আমার লেন্থ হয় বা সবগুলো যদি আমার ট্রিগোনোমেট্রিক ফাংশন হয় তাহলে আমার ইন্টিগ্রেশন করতে সুবিধা হবে, এবং আমরা এখন সেটাই করব। আমি যেটা করব সবগুলোকে আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনে নিয়ে আসবো। কীভাবে দেখো, আমি লিখব এই যে আমার ট্রায়াঙ্গেল, আমি একটা নাম দিই, ধরো এটা হচ্ছে আমার এ বি পি, এ বি পি ট্রায়াঙ্গেল। ওকে, এই ট্রায়াঙ্গেলে আমি অ্যাপ্লাই করব কস থিটা। কী লিখব? কস থিটা। কী লিখতে পারি? সরি, কস থিটা না, কট থিটা। আমি লিখব কট থিটা। তো এই ট্রায়াঙ্গেলে যদি আমি কট থিটা অ্যাপ্লাই করি কী হবে? কটের রেশিও হচ্ছে ট্যানের উল্টা। তো ট্যানেরটা কী হবে? লম্ব বাই ভূমি, মানে এই যে লম্ব আর এই যে ভূমি, তাই না? তাহলে কট হবে ট্যানের উল্টা, মানে ভূমি বাই লম্ব, মানে এল বাই এ। সো আমি লিখব এল বাই এ। কিন্তু এখানে একটা মাইনাস হবে। কেন মাইনাস হবে? কারণ এই যে কিউ এটা ছিল আমাদের মিড পয়েন্ট, আর এই যে এল এটা মিড পয়েন্টের বাম দিকে মানে নেগেটিভ সাইডে, এই জন্য কট থিটা ইকুয়াল টু মাইনাস এল বাই এ। ক্লিয়ার? এখন যেটা করব আমি এটাকে এদিকে নিয়ে আসবো, আমি লিখব এ কট থিটা ইকুয়াল টু মাইনাস এল। এরপরে আমরা দুই পাশে ডিফারেন্সিয়েট করব। এটার জন্য অবশ্যই ডিফারেন্সিয়েটের ফর্মুলাগুলো জানা থাকতে হবে। তো কট থিটাকে ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে তোমার এ মাইনাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ডিএল।
মানে কট থিটাকে ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে তোমার কোসেক স্কোয়ার থিটা, মানে মাইনাস কোসেক স্কোয়ার থিটা। আর এই যে এ, এটা তো কনস্ট্যান্ট, সে তার মধ্যেই থাকবে। আর ডিএলকে করলে হয়, এলকে করলে হবে হচ্ছে ডিএল। সো আমরা দুই পাশ থেকে কী করতে পারি, মাইনাস মাইনাস কী করতে পারি, মুছে দিলাম। তো খেয়াল করে দেখো, আমরা এখান থেকে একটা ডিএল এর ভ্যালু পেয়ে গেলাম। কার ভ্যালু? ডিএল, যেটা আমরা এখানে বসাবো। ক্লিয়ার? তো একটাকে মানে একটা লেন্থকে আমি ট্রিগোনোমেট্রিক ফাংশনে নিয়ে আসলাম। এবার আমি আরেকটাতে যাব, সেটা হচ্ছে আমার আর। এর জন্য আমি যেটা করব, ইউজ করব কোসেক থিটা। কি ইউজ করব? কোসেক থিটা। তো আমি যদি কোসেক থিটা ইউজ করি, আমি লিখি যে কোসেক থিটা। তো কোসেক থিটা কার উল্টা? সাইনের। আমরা যদি সাইনের রেশিও নেই, মানে সাইন থিটা লম্ব বাই অতিভুজ। এটা আমার লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তার মানে কোসেক হবে অতিভুজ বাই লম্ব। এটা হচ্ছে আমার অতিভুজ, মানে হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার। তো আমার হবে আর বাই এ। অতএব আমি এখান থেকে লিখতে পারি আর ইকুয়াল টু এ কোসেক থিটা। ক্লিয়ার? আর ইকুয়াল টু এ কোসেক থিটা। তো এটাকে আমি আর ডিফারেন্সিয়েট করবো না, কারণ আমার আর বের করা দরকার ছিল। আমি এটা এখানে বসাবো, মানে আর এর এই ভ্যালুটা আমি এখানে বসাবো। তো আমি যদি বসাই, তাহলে খেয়াল করে দেখো কি আসবে। এ পাশে চলে আসবে বি ইকুয়াল টু মিউ নট আই বাই 4 পাই। আর আমি যেটা করলাম, এই যে আই, এই আইটাকে আমি বাইরে নিয়ে আসলাম, কারণ মিউ নট আই 4 পাই এটা কনস্ট্যান্ট। ওকে, এবার আমি ডিএল এর জায়গায় বসাবো হচ্ছে এইটা, আর আর এর জায়গায় বসাবো হচ্ছে আমার এই ভ্যালুটা, মানে আর ইকুয়াল টু এ কস থিটা। ক্লিয়ার এতটুকু? তো আমি যদি বসাই, তাহলে দেখো কি আসে। উপরে বসাবো হচ্ছে এল এর জায়গায়, ডিএল এর জায়গায় হচ্ছে আমার এ কোসেক স্কোয়ার থিটা, এ কোসেক স্কোয়ার থিটা। আর নিচে আর এর জায়গায় বসাবো হচ্ছে আমি কত, এ স্কোয়ার, মানে এ কোসেক থিটা। এই কোসেক থিটা, এটার উপরে কিন্তু স্কোয়ার আছে, তাই না? আর এর উপরে একটা স্কোয়ার আছে, তো এখানে হয়ে যাবে হচ্ছে আমার হোল স্কোয়ার। আর এখানে সাইন থিটা। এখানে একটা জিনিস আমি মিস করেছি, যে এখানে যখন কট থিটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করব, তখন এ কোসেক স্কোয়ার থিটা সাথে একটা ডি থিটা হবে, মানে এরকম এ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। কারণ নিয়মটা ছিল হচ্ছে কট থিটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, এরপরে আবার এই থিটাটাকেও ডিফারেন্সিয়েট করতে হবে। সো এখানে আসবে এ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। আর এখানে তো আমরা ডিফারেন্সিয়েট করি নাই, তাই না? তো এখানে আর পাবো হচ্ছে আমরা এ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা ইকুয়াল টু ডিএল। তার মানে আমি যখন ডিএল এর জায়গায় এটা বসাবো, তাহলে এ কোসেক স্কোয়ার থিটা কী আসবে, সাথে একটা ডি থিটাও আসবে, সেটাকে আমি এখানে লিখে দিলাম। ওকে, আর এই যে আর এর জায়গায়, এই আর এর জায়গায় বসালাম হচ্ছে আমি এ কোসেক থিটা। ক্লিয়ার? তো আর এর জায়গায় যদি আমি এ কোসেক থিটা বসাই, উপরে হোল স্কোয়ার, তাহলে খেয়াল করে দেখো যে এখানে তাহলে এখন যদি ক্যালকুলেশন করি, আমার কি আসবে, আমি এখানে স্কোয়ার করলাম, তো স্কোয়ার করলে যেটা হবে এ স্কোয়ার হয়ে যাবে। তো আমি একে স্কোয়ার করে দিই, আর কোসেক স্কোয়ার হয়ে যাবে এ স্কোয়ার কোসেক স্কোয়ার। তাহলে যেটা হবে, এইখানে কোসেক স্কোয়ার কাটাকাটি যাবে, তাই না? আর এ স্কোয়ার যদি আমি কাটি, তাহলে নিচে একটা কি থাকে, এ থাকে। সো আলটিমেটলি এখানে থাকে হচ্ছে সাইন থিটা ডি থিটা। এখন খুব গুরুত্বপূর্ণ একটা কাজ বাকি, সেটা হচ্ছে এই যে আমার লিমিট, আমি কিন্তু এই লিমিটটা এখন এখানে লিখি নাই, কারণ আমার লিমিটটা চেঞ্জ করতে হবে। এখানে কি ছিল দেখো, এখানে ছিল লেন্থ, মানে ডিএল। তোমাদের যদি ইন্টিগ্রেশন করা থাকে, ইন্টিগ্রেশনের অপারেটর ছিল এরকম, মানে তুমি ধরো কাউকে ইন্টিগ্রেশন করবা, সেক্ষেত্রে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, মানে এই যে দেখো ডি এর পরে কে আছে, ডি এর পরে এক্স, তার মানে এই যে আমরা ইন্টিগ্রেশনটা করছি, এটা এক্সের সাপেক্ষে করছি। কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে বা এক্সের রেসপেক্টে করছি। ক্লিয়ার? তো এখানে যে থাকবে, এখানে লিমিটটা তারই হবে। এক্স যদি লেন্থ হয়, তাহলে এখানে লিমিট হবে লেন্থের। এক্স যদি কোনো ভেলোসিটি হয় বা বেগ হয়, এখানে লিমিট হবে ভেলোসিটির। তো এখানে যেহেতু আমার ছিল ডিএল, তো ডিএল কি ছিল, ডিএল ছিল একটা লেন্থ। সো এখানে আমার কি হবে, লেন্থের লিমিট হবে। কিন্তু এখন কিন্তু এখানে ডিএল নাই, কি আছে এখানে, ডি থিটা, আর থিটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, তাই না? সো লিমিটটাও আমার অ্যাঙ্গেলের হবে।
এখন কথা হচ্ছে লিমিটটা কোত্থেকে আসবে? এই যে আমরা cot θ = L/a, মানে এমন একটা ইকুয়েশন খুঁজে বের করব যে ইকুয়েশনে এলও আছে আবার থিটাও আছে। খেয়াল করে দেখো, এই ইকুয়েশনে আমাদের এল আছে আবার কি আছে, থিটাও আছে, তাই না? তো এখানে আমরা এল এর ভ্যালু বসিয়ে থিটা বের করব, মানে এল কত, -ইনফিনিটি প্লাস ইনফিনিটি। তো এখানে আমি এল এর ভ্যালু বসিয়ে কী বের করব, থিটা। কীভাবে করব দেখো, প্রথমে আমার এল কত ছিল, -ইনফিনিটি। তো এল = -ইনফিনিটি আমি লিখি, এল = -ইনফিনিটি। ক্লিয়ার? এখন তুমি লেখো এখানে যে cot θ এখানে এ নিয়ে আসি -l, তাই না? মানে এটাকে আমি এদিকে নিয়ে আসলাম। এবার এল এর জায়গায় বসাও -ইনফিনিটি, তাহলে কী হয়ে যাবে, -ইনফিনিটি, মানে আলটিমেটলি হয়ে যাবে কত, এটা +ইনফিনিটি, তাই না? তার মানে a cot θ = +ইনফিনিটি। তার মানে cot θ = ইনফিনিটি। কারণ তুমি যদি ইনফিনিটিকে এ দিয়ে ডিভাইড দাও, আমি যদি একে নিচে নিয়ে যাই, ইনফিনিটি ডিভাইড সামথিং ইনফিনিটি থাকবে। এখন এখান থেকে থিটা বের করো। মনে রাখো যে tan কত ডিগ্রির জন্য ইনফিনিটি আসতো, মানে জাস্ট একটা টেকনিক আর কি, যে tan 90 ডিগ্রির জন্য কী আসতো, ইনফিনিটি বা অসংজ্ঞায়িত আসতো, তাই না? তো cot θ = যদি ইনফিনিটি হয়, এখান থেকে যদি আমি θ = cot ইনভার্স ইনফিনিটি করি, আমরা পাবো কত, এখান থেকে 0 পেয়ে যাব। ওকে, কারণ tan 90 ছিল ইনফিনিটি, তাহলে cot 0 হবে ইনফিনিটি। tan 90 ইনফিনিটি ছিল, তাহলে cot 0 হবে ইনফিনিটি, কারণ tan আর cot হচ্ছে উল্টা। সো cot θ = ইনফিনিটি, এখান থেকে থিটা আসবে কত, 0 ডিগ্রি। তার মানে আমি লিখব θ = 0 ডিগ্রি। কখন থিটা = 0 ডিগ্রি? যখন আমার l = ইনফিনিটি, l = -ইনফিনিটি। তার মানে যেখানে আমার l ছিল -ইনফিনিটি, সেখানে আমি বসাবো হচ্ছে 0। এবার সেমভাবে আমি বাকি কাজটা করব, মানে আবার হচ্ছে আমার কত, l = +ইনফিনিটি, এটা আমি এখানে বসাবো। তাহলে কী হবে দেখো, আমি যদি এখন l এর জায়গায় +ইনফিনিটি বসাই, তাহলে কি পাবো, আমি লিখব যে l = +ইনফিনিটি। তাহলে কি আসবে আমার, a cot θ = -ইনফিনিটি, কারণ এখানে একটা মাইনাস আছে, তাই না? আর এল এর জায়গায় আমি বসালাম হচ্ছে +ইনফিনিটি। এবার আমি আগের মতোই যদি এ কে পাশে নিয়ে যাই, এটা হয়ে যায় -ইনফিনিটি। এবং আমি আগের মতোই থিটা = কী লিখব, cot ইনভার্স -ইনফিনিটি। আমার এখান থেকে থিটা আসবে হচ্ছে পাই। ওকে, সেটা হচ্ছে পাই আসবে। সো আমার আপার লিমিট হবে হচ্ছে পাই। সো আমার সব কাজ শেষ, এখন আর খুব বেশি কাজ বাকি নাই। এখন আমি এই অংশটুকু মুছে দিতে পারি। আচ্ছা, পরে মুছে দিই। এখানে কি থাকবে আমার, এখানে থাকবে হচ্ছে, খেয়াল করে দেখো যে b = μ0I 4π a। এই যে এটা, মানে a আর a স্কোয়ার কাটাকাটি করে কি ছিল, a ছিল, এটাকে আমি বাইরে নিয়ে আসলাম। ক্লিয়ার? আর এখানে আমি যে কাজটা করব, ইন্টিগ্রেশন অফ sin θ dθ 0 থেকে পাই। ওকে, এখন sin θ ইন্টিগ্রেশন কি, sin θ ইন্টিগ্রেশন হচ্ছে -cos θ। কি, -cos θ। তো আমি যদি এখন ইন্টিগ্রেশনটা করি, তাহলে কি আসবে, এখানে করি উপরে, আমাদের b = আসবে হচ্ছে, এখানে আমি লিখি যে b = μ0I 4π, এখানে হচ্ছে -cos θ, লিমিট কত, 0 থেকে পাই পর্যন্ত। ওকে, sin θ কে ইন্টিগ্রেশন করে পেলাম আমি কত, cos θ। আর ইন্টিগ্রেশন করার পর আপার লিমিট লোয়ার লিমিট আপার লিমিট হচ্ছে এখানে লিখতে হয়। এই যে মাইনাস, sin θ কে ইন্টিগ্রেশন করলে কত, -cos θ আসে, এটা ফর্মুলা। এই মাইনাসটাকে আমি বাইরে নিয়ে লিখতে পারি। তো মাইনাসটাকে আমি বাইরে লিখলাম, এই মাইনাসটা কিন্তু এখানে মাল্টিপ্লাই ওদের সাথে। ক্লিয়ার? এবার যেটা করতে হবে আমার, এই থিটার জায়গায় আমি একবার আপার লিমিট বসাবো, মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো। তো আমি লিখব যে -μ0I / 4π, এখানে হবে হচ্ছে তোমার cos π - cos 0 ডিগ্রি, cos π - cos 0 ডিগ্রি। আর এই যে মাইনাসটা, এটাকে আমি সামনে নিয়ে লিখলাম। ওকে, এবার cos π কত, cos π আসলে 0। ওকে, cos π আসলে 1, cos π আসলে -1, cos π আসলে -1। তো আমি লিখব যে
মাইনাস মিউ নট আই বাই 4 পাই কস পাই হচ্ছে -1, কস পাইয়ের ভ্যালু হচ্ছে -1 মানে কস 180 -1 আর কস 0 ডিগ্রি কত, কস 0 ডিগ্রি 1, তাহলে মাঝখানে একটা মাইনাস ছিল, এই মাইনাস থাকবে, হয়ে যাবে 1, তাহলে -1 মিলে কত হচ্ছে, -1 মিলে হচ্ছে -2, তাই না, -1 মিলে -2। তো আলটিমেটলি আমার এখানে কি আসছে, আলটিমেটলি আমি লিখতে পারি যে বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইড 4 পাই ইন্টু 2, তাই না, মানে এখান থেকে কত আসবে, এখান থেকে -2 আসবে, -2 এর মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে গেল, দেন আমি এখানে কাটাকাটি করতে পারি, এখানে কাটাকাটি করে এখানে 2 থাকে, সো আলটিমেটলি আমি পেলাম হচ্ছে বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইড 2 পাই এ, এখানে একটা এ হবে, কারণ এই যে এখানে একটা এ ছিল, তাই না, সো এটাই হচ্ছে আমার ফর্মুলা। তো এখন যদি কোশ্চেন করি, এই যে ফর্মুলাটা বের করলাম এটা আসলে কিসের ফর্মুলা, এটা আসলে হচ্ছে যদি একটা তার দিয়ে কারেন্ট যায়, আমরা জানি ওই তারের চারপাশে কী তৈরি হয়, ম্যাগনেটিক ফিল্ড, এবং ওই যে তার মানে এটা যদি আমার তার হয়, এই তার দিয়ে কারেন্ট যাচ্ছে এবং তার চারপাশে কী তৈরি হচ্ছে, তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, তার দিয়ে যদি কারেন্ট যায় এই দিকে, আমার তার দিয়ে যদি এদিকে কারেন্ট যায়, তাহলে এদিকে হচ্ছে আমরা বুড়ো আঙুলটা দিব, তাহলে বাকি আঙুলগুলো হচ্ছে আমার ম্যাগনেটিক ফিল্ডের বা চৌম্বক ক্ষেত্রের দিক প্রকাশ করবে, এরকম আর কি, তাই না, এরকম। আচ্ছা, তো এই তার থেকে এ ডিস্টেন্সে, কত ডিস্টেন্স, এ ডিস্টেন্স, এই এটা হচ্ছে আমার ডিস্টেন্স এ, এই তার থেকে এ ডিস্টেন্সে কোনো একটা পয়েন্টে, আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ওকে, এই যে এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই তার থেকে এ ডিস্টেন্সে কোনো একটা পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড বের করলাম আমরা, ওকে, তো এটা হচ্ছে এই ওয়্যারের ম্যাগনেটিক ফিল্ড এই পয়েন্টের জন্য। তো এই যে আমার ডিস্টেন্স মানে এ যত বাড়বে তত ম্যাগনেটিক ফিল্ড কমে যাবে, ক্লিয়ার, মিউ নট আই ডিভাইড কত আমার 2 পাই এ, ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, এখান থেকে আমরা এই ফর্মুলাটাকে ছোটো একটা চেঞ্জ করব, কি চেঞ্জ করব, যদি আমার এই যে তার, এই তারটা কোনো লম্বা তার না হয়ে যদি একটা গোল একটা কয়েল হয় বা কুণ্ডলী আকার হয়, তাহলে কী হবে, তো আমি এখানে লিখব যে একটু চেঞ্জ করে দেই, ধরো আমার এই তারটা একটা বৃত্তাকার মানে এরকম, যার সেন্টার হচ্ছে ও, ক্লিয়ার। তো আমরা আগের মধ্যে যেটা করলাম, এখানে ছোট একটা অংশ নিলাম, ওকে, তাহলে চিন্তা করে দেখো, এটা হচ্ছে আমার সেন্টার, এটা হচ্ছে আমার রেডিয়াস, ওকে, এটা হচ্ছে রেডিয়াস, আর এই যে আমার তারটা, তার রেডিয়াস যদি হয় আর, তাহলে তারের লেন্থ কত হবে, আমি যদি এই তারটাকে কেটে ফেলি কোথাও দিয়ে, কেটে যদি আমি সোজা করি, তাহলে এই তারের এই যে লেন্থটা সেটা হবে আমার 2 পাই আর, কত হবে 2 পাই আর, মানে এই তারের লেন্থ হচ্ছে আমার টোটাল হবে কত 2 পাই আর, ওকে, আর এটা হচ্ছে আমার রেডিয়াস আর বলেই আমার লেন্থ কত 2 পাই আর। আর খেয়াল করে দেখো, এই যে আমার ডিএল, এটা কি আমার ডিএল না, এই ডিএলের সাথে এই আর এর অ্যাঙ্গেলটা কত, অলওয়েজ 90 ডিগ্রি, এটার সাথে আর এর অ্যাঙ্গেল কত আমার অলওয়েজ 90, তো এই ক্ষেত্রে আমার 90 হবে, আর এই ক্ষেত্রে আমরা অ্যাঙ্গেল জানতাম না, ক্লিয়ার। আচ্ছা, এবার যদি আমরা এই যে কুণ্ডলী মানে এই কয়েল, এটার জন্য যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাই, এবার যদি আমরা ধরে নেই এই যে আমার কুণ্ডলী বা কয়েল, তার মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, কত পরিমাণ কারেন্ট যাচ্ছে, আই পরিমাণ, আগে যখন আমরা একটা সোজা তারের জন্য কাজ করেছিলাম তখনই কিন্তু আমরা আই পরিমাণ কারেন্ট ধরেছিলাম, মানে সব কিছু সেম, শুধু আমার এই ক্ষেত্রে তারটা হচ্ছে একটা বৃত্তাকার তার বা একটা কুণ্ডলী বা হচ্ছে একটা কয়েল। তো যেহেতু একটা কুণ্ডলী, তার কি থাকবে, একটা রেডিয়াস থাকবে, আর থাকবে হচ্ছে একটা সার্কামফারেন্স মানে পরিধি, সেটা হচ্ছে 2 পাই আর, আর আগে আমার তারটা ছিল ইনফিনিটি বা অসীম। তো আমরা এখন এই যে আমার তার দিয়ে কারেন্ট যাচ্ছে, এই যে তার দিয়ে কারেন্ট যাচ্ছে, তো কারেন্ট গেলে কি হয়, তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় বা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, তাই না, এই কারেন্ট যাওয়ার ফলে আমরা হচ্ছে এই সেন্টারে মানে এই ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাই। তো আমরা আবার আসি এই ফর্মুলায় যে ডিবি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার, ওকে, আমরা এখানে আসি ইন্টিগ্রেশন করব।
এখন আমি যদি ইন্টিগ্রেশন করতে চাই, এখানে কিন্তু এখন আর এল ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে এল ইকুয়াল টু প্লাস ইনফিনিটি পর্যন্ত হবে না। এমন হবে হচ্ছে লিমিটটা হবে হচ্ছে আমাদের 0 থেকে 2 পাই আর। কী হবে? 0 থেকে 2 পাই আর। আর এটাতে আমাদের এত কষ্ট করতে হবে না, মানে আগের যে প্রুফটা সেখানে আমরা অনেক কাজ করেছি, তাই না? এগুলো এই ক্ষেত্রে কিচ্ছু করতে হবে না, কারণ আমার এই ক্ষেত্রে ডিএল আর আর এর মাঝখানে অ্যাঙ্গেল 90 এবং সেটা অলওয়েজ 90 হবে। তুমি যদি ডিএলকে এখানে নাও, এটা হচ্ছে ডিএল, যদি জয়েন করো এটা কী হবে? 90 হবে। ওকে, সো এখানে আমার সাইন 90 কী হয়ে যাবে? এই যে আমার সাইন থেটা মানে সাইন 90 1 হয়ে যাবে। সো আমি লিখব যে আমার বি আসবে হচ্ছে মিউ নট বাই 4 পাই ডিএল সাইন 90 ডিগ্রি বাই হচ্ছে আর স্কোয়ার। আর এই যে আর স্কোয়ার, এই আর স্কোয়ারটাকে আমি বাইরে লিখবো এখন, কারণ হচ্ছে এই আর স্কোয়ারটা হচ্ছে আমার কনস্ট্যান্ট। আচ্ছা, পরে বাইরে লিখি। যে কোনো একটা কয়েলের জন্য আর হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে থাকবে আমার এখানে শুধু ডিএল। তো আমি লিখি লিমিট 0 থেকে 2 পাই আর। ওকে, তো নেক্সট লাইনে আমার কি থাকবে? থাকবে বি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আর স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএল। আর লিমিট হচ্ছে আমার 0 থেকে 2 পাই আর, 0 থেকে 2 পাই আর। এখন ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স কী হয়? এক্স হয় ইন্টিগ্রেশনের ফর্মুলা। তো ইন্টিগ্রেশন অফ ডিএল কী হবে? জাস্ট এল হবে। তো এখান থেকে পাবো হচ্ছে আমরা মিউ নট বাই 4 পাই আর স্কোয়ার এল, লিমিট 0 থেকে 2 পাই আর। ওকে, ডিএলকে ইন্টিগ্রেশন করে আমি পেলাম হচ্ছে এল। এবার যদি আমি এখানে লিমিটটা বসাই তাহলে কি হবে? মিউ নট বাই 4 পাই আর স্কোয়ার, এলের জায়গায় বসবে 2 পাই আর, 2 পাই আর এলের জায়গায় বসবে 0, মানে এলের জায়গায় বসালাম হচ্ছে আমি 2 পাই আর, আর মাইনাস দিয়ে এলের জায়গায় কত বসালাম? 0 বসালাম। তো আমি যেটা করতে পারি 0 মুছে দেই, এখানে কাটাকাটি হবে আমাদের, এখানে আর কাটাকাটি গিয়ে একটা আর থাকবে, আর 2 আর 4 কাটাকাটি গিয়ে একটা কি থাকবে? 2 থাকবে, আর পাই কাটাকাটি যাবে। সো আলটিমেটলি আমার কি থাকবে? থাকবে হচ্ছে মিউ নট আই, সরি এখানে একটা আই হবে, এই যে আইটা, এই আইটা এখানে হবে, তাই না? এই আইটা এখানে হবে, এখানে এখানে। ওকে, মানে এই যে আমার আই ছিল, এই আইটা এখানে হবে, তাই না? আচ্ছা, তো আমরা যেটা পেলাম মিউ নট আই ডিভাইড কত? 2 আর, সব কাটাকাটি চলে গেল, মিউ নট আই ডিভাইড কত আমার? 2 আর। সো বি ইকুয়াল টু হচ্ছে আমার মিউ নট আই ডিভাইড 2 আর। সো আমি এখানে একটু ক্লিয়ার করে লিখি আরেকটা ফর্মুলা, সেটা হচ্ছে আমার বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইড হচ্ছে 2 আর। ক্লিয়ার? এটা হচ্ছে আমার আরেকটা ফর্মুলা, বোঝা গেল এটা? তো এটা হচ্ছে আমার যদি কোনো একটা ওয়্যার বা তার যদি কুণ্ডলী আকারে হয় এবং তার মধ্যে দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট যায়, তাহলে তার সেন্টারে ও পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে আমার মিউ নট আই ডিভাইড 2 আর। আর যদি একটা তার অসীম হয় মানে ইনফিনিটি হয়, তাহলে সেই তার থেকে আমার এ ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে আমার মিউ নট আই ডিভাইড 2 পাই এ। মানে এতক্ষণ ধরে আমরা এই দুটো ফর্মুলা বের করলাম এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা। ক্লিয়ার? এখন নেক্সটে আমরা ফর্মুলা অনেক ছোট, এখান থেকে ছোট 2-1টা ম্যাথ দেখি, ম্যাথ দেখে আমরা আমাদের নেক্সট টপিকে যাই।